ক্লাস 10-এ আমাদের 9 হচ্ছে 8-এ, ক্লাস 8-এ আমাদের দণ্ডলেখ আর পাই চিত্র আছে। ক্লাস 8-এ আমাদের কি রয়েছে, দণ্ডলেখ আছে আর পাই চিত্র আছে। পাই চিত্র দণ্ডলেখ ব্যাপারটাকে, দণ্ডলেখ এরকম ছবিটা হবে। একটি দণ্ডলেখ দ্বারা তথ্যের এক নজরে সমগ্র চিত্রটা ফুটে ওঠে। কোনো একটা দণ্ডলেখ দেখলে পরে আমরা কি তথ্য দেওয়া আছে তার একটা মোটামুটি ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। কোনো দণ্ডলেখের তথ্যের পর্যবেক্ষণ সমান চওড়া আয়তক্ষেত্র দ্বারা বোঝানো হয়। তথ্যের যেটা পর্যবেক্ষণ যেটা থাকবে সেটা একটা সমান চওড়া আয়তক্ষেত্র দ্বারা বোঝানো হবে, এই একটা ব্যাপার। আর প্রতি দুটি আয়তক্ষেত্র মধ্যে সমান দূরত্ব থাকবে, গ্যাপগুলো সমান থাকবে, আয়তক্ষেত্রগুলো সমান চওড়া থাকবে আর দূরত্ব। আর আরেকটা যেটা কথা হচ্ছে, এই দণ্ডলেখগুলো উলম্বভাবেও করা যাবে, অনুভূমিকভাবেও করা যাবে। দণ্ডলেখগুলো কিভাবে করা যাবে, এখানে একটা কথা লিখে দিলে হয়। এটা দণ্ডলেখগুলো 4 নম্বর পয়েন্ট আছে। দণ্ডলেখ তোমার অনুভূমিক ভাবে বা উলম্ব বা খাড়া উলম্ব ভাবে করা যায়, মানে আঁকা যায়, লিখে দেয়, করা যায়, কোনো অসুবিধা নেই। এবার এটা এই যে একটা তথ্য দেওয়া আছে, এটা হচ্ছে একটা বছরে, ধরো গত বছরের কথা ভাবো, গত 5 মাসে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার একটা তথ্য এখানে দেওয়া আছে। এবার এই তথ্য থেকে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এটা যে রেইনফল মানে বৃষ্টিপাত, বৃষ্টিপাত এটা মিলিমিটার দেখানো হচ্ছে, আর এদিকে হচ্ছে মাস। তথ্য চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে, এর উত্তরটা হচ্ছে এটা। এই গত 5 মাসে কোন মাসে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার একটা এখানে তথ্য তুলে ধরা হয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। কি দেখতে পাচ্ছি এখানে, এই আগস্ট মাসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, স্তম্ভটা সবচেয়ে বড়, তারপর এটা এই বরাবর গেলে এটা। আর আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, আগস্ট, AUGUST, আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবার এখানে কি বলছি, কোন মাসে সর্বনিম্ন বৃষ্টিপাত, কি দেখতে পাচ্ছি এখানে, নভেম্বর মাস, নভেম্বর মাস সবচেয়ে কম, নভেম্বর মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত, নভেম্বর মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে, এরপরে যেটা বলছে 4 নম্বর ছিল জুলাই ও নভেম্বর মাসের বৃষ্টিপাতের অনুপাত। জুলাই ও নভেম্বর মাসের বৃষ্টিপাতের অনুপাতটা কি হবে, জুলাই ও নভেম্বর মাসের বৃষ্টিপাতের অনুপাত, জুলাই ও নভেম্বর মাসের জুলাই ও নভেম্বর মাসের বৃষ্টিপাতের অনুপাত, জুলাই ও নভেম্বর মাসের বৃষ্টিপাতের অনুপাত কি দেখি, জুলাই মাসে কতটা বৃষ্টিপাত আছে,
দেখো জুলাই মাসে বৃষ্টিপাত কত হয়েছে, জুলাই মাসে হচ্ছে 100 mm, এটা 100 mm। আর নভেম্বর মাসে কতটা হয়েছে, এটা নভেম্বরে লিখলাম, নভেম্বর হচ্ছে 20 mm, নভেম্বর মাসে 20 বরাবর এটা আছে 20 mm। তাহলে অনুপাত কত হবে, 100:20, এটা কত 5:1 হবে, এটাই অ্যান্সার। তাহলে এই যে তথ্যটা দেওয়া ছিল বৃষ্টিপাত আর এদিকে মাস, এই তাহলে এই তথ্যটি দ্বারা কি বোঝানো হলো, গত 5 মাসে কোন মাসে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা একটা তথ্য তুলে ধরা হয়েছে। আর কোন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে আগস্ট মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আর কোন মাসে সবচেয়ে কম, নভেম্বর মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। আর জুলাই ও নভেম্বর মাসে বৃষ্টিপাতের অনুপাত, জুলাই মাসে বৃষ্টিপাত 100 আছে, নভেম্বর মাসে 20 মিলিমিটার আছে, আর অনুপাত বললাম এটা। এটা তো আমরা বাংলাতে বললাম, এটাই যদি ইংরেজিতে হতো তাহলে ইংরেজিতে হলে পরে ব্যাপারটা কি দাঁড়াতো, ইংরেজিতে হলে এটা হতো, তারপর এটা ইংরেজি বার গ্রাফ, বার গ্রাফ আর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, তথ্যের একটা এক নজরের দৃষ্টিতে আসে এরকম একটা দণ্ডলেখ। তো বার গ্রাফ আর ড্রন ভার্টিক্যালি অর হরাইজন্টালি, এই দণ্ডলেখগুলো আঁকা হয় আর ড্রন আঁকা হয় উলম্ব ভাবে নালে অনুভবে। এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে ভার্টিক্যালি করা আছে, ভার্টিক্যালি। আর হরাইজন্টালি হলে এরকম হতো, হরাইজন্টালি থাকলে এরকম করা হতো। তারপরে কি, ইচ বার ইজ টু বি ড্রন, প্রত্যেকটা দণ্ড আঁকা হবে কি উইথ ইকুয়াল উইথ এন্ড ইকুয়াল গ্যাপ ইন বিটুইন, মানে একই রকম চওড়া থাকবে আর দুটো পরপর দুটো বারের মধ্যে সমান দূরত্ব থাকবে। এবার একটা কোশ্চেন এখানে আমাদের কাছে রয়েছে, রিড দি বার graph given below carefully and answer the following question। এই যে বার গ্রাফটা দেওয়া আছে এটা যত্ন সহকারে পড়তে হবে এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর দিতে হবে। কি, what is the information given by the bar graphs, এই বার গ্রাফটা দ্বারা কি বোঝানো হচ্ছে, this graph represents the visual representation of, আমরা এটাকে বাংলায় বললে এরকম ভাবে বলবো, ইংরেজিতে above, অ্যান্সার বলছি above a b o b, above bar graph, above bar graph is representing PRESENTING, representing the rainfall last 5 months, MONTH, লাস্ট 5 মান্থ, গত 5 মাসে যে বৃষ্টিপাত হয়েছে তার একটা তথ্য এখানে উপস্থাপন হয়েছে। এবার 2 নম্বর কথা কি বলা আছে, ইন হুইচ মান্থ রেইনফল ইজ ম্যাক্সিমাম, তাহলে এখানে আগস্ট মাস, রেইনফল ম্যাক্সিমাম, রেইনফল is maximum, MAXI MUM, rainfall is maximum
in the month of August, AUGUST, আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টি। In which month the rainfall is minimum? Rainfall is minimum, minimum, minimum in the month of November, NOVEMBER, নভেম্বর মাসে বৃষ্টিপাত সবচেয়ে কম। আর 4 নম্বর কোশ্চেন কি ছিল? Find the ratio of rainfall for the month of July and November. Rainfall for the month of July, July is to November. জুলাই মাসে বৃষ্টিপাত কত আছে? জুলাই 100 মিলিমিটার, 100, এটা mm হবে, 100, আর নভেম্বর মাসে হচ্ছে 20, এই 20 বরাবর এটা যাবে, তার মানে 5:1। এইভাবে দণ্ড লেখগুলো করা হয়ে থাকে। এবার আমরা দ্বিলেখচিত্র এটা করব। দুটো আয়তক্ষেত্র পাশাপাশি থাকবে। বার গ্রাফস, এখানে বার গ্রাফস ড্রন সাইড বাই সাইড। দ্বন্দ্বলেখ যদি পাশাপাশি থাকে, দ্বন্দ্বলেখ পাশাপাশি থাকে মানে কি এইরকম ছবিটা হবে। দ্বন্দ্বলেখ পাশাপাশি থাকে, দুটো আয়তক্ষেত্র পাশাপাশি থাকবে, এটাই বলতে চাইছে। তাহলে বার গ্রাফ ড্রন সাইড বাই সাইড শোয়িং টু সেটস অফ ডাটা সাইমালটেনিয়াসলি, যেটা দুটো তথ্যকে একসঙ্গে বোঝাবে। যেমন এই যে ছবিটা এখানে ধরেছি, এদিকে হচ্ছে তোমার গিয়েছি, এদিকে ক্লাস মানে শ্রেণী, এটা এখানে শ্রেণী আছে, আর ভার্টিক্যালি কি আছে? নাম্বার অফ স্টুডেন্টস আছে, নাম্বার অফ স্টুডেন্টস, STUDENTS, নাম্বার, ছাত্র সংখ্যা। যেটা এখানে ছাত্র দু রকমের আছে, যেটা হলুদ কালার দিয়ে দেখিয়েছি ওটা ছাত্রী, আর যেটা আবার এটা কি না, এটাকে কি রং বলবো? এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালারটা তোমার ছাত্রী, আর যেটা হলুদ রং রয়েছে এটাই তো গোল্ডেন। এই না, হলুদ রংটা হচ্ছে ছাত্রী, আর এই গোল্ডেনটা হচ্ছে ছাত্র। গোল্ডেন কালারটাকে আমরা ছাত্র দিয়ে বুঝিয়েছি। তাহলে এখানে যেটা বলছে, বোঝানোর পরে বলছে bar graphs are drawn side by side simultaneously showing two sets of data. Bar graphs drawn side by side showing two sets of data simultaneously are called double bar graphs. দ্বিলেখচিত্র সেটাকেই বলবো দ্বিলেখচিত্র। দ্বিলেখচিত্র কি? যখন দুটো আয়তলেখ সাইড একসঙ্গে থেকে, দুটি আয়তলেখ পাশাপাশি একসঙ্গে থেকে একজোড়া তথ্যকে যদি বোঝায় তাকে বলবো আমরা দ্বিলেখচিত্র। দুটো লেখচিত্র আয়তলেখ পাশাপাশি থাকবে এবং যদি কোনো একটা একজোড়া তথ্যকে সেখানে বোঝায় সেটা দ্বিলেখচিত্র হবে। আর একটি দ্বিলেখচিত্র এক নজরে দুটি তথ্যের তুলনামূলক পর্যবেক্ষণ করা যায়। একটা দ্বিলেখচিত্র থেকে দুটো একটি তথ্যের তুলনামূলক আমরা পর্যবেক্ষণ করতে পারি। যেমন এই যে এখানে ক্লাস 6 এর যেমন আছে, এই যে এখানে এটা তো বয়েজ আর এখানে গার্লস। এখানে কি দেখতে পাচ্ছি? ক্লাস 6 এর ছাত্র সংখ্যা 25 জন আছে, ছাত্রীর সংখ্যা 30 জন আছে। মানে এক নজরে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লাস 6 এর ছাত্রছাত্রী কত আছে। যদি 7 এর দিকে তাকাই ওখানেও একই দেখতে পাবো,
7 এর ছাত্র কজন আছে, ছাত্রী কজন আছে? ছাত্র কজন দেখা যাবে 35 জন, ছাত্রী 40 জন। তো এখানে আমার যেটা করতে বলা হয়েছে, দেখো নিচের দ্বিলেখ চিত্রটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। কি 1 নম্বর দ্বিলেখ চিত্র দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে যে দ্বিলেখ চিত্রটা আছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? তারপরে কি কোন শ্রেণীর ছাত্র সংখ্যা সর্বাধিক, কোন শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা সমান, দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রীর সংখ্যার অন্তর কত? তাহলে এর উত্তরগুলি যদি আমাকে করতে হয় তাহলে উত্তর করি। দ্বিলেখচিত্র দ্বারা কি বোঝানো হয়? তোমার ডাবল বার গ্রাফ রিপ্রেজেন্টস ক্লাস ওয়াইজ এনরোলমেন্ট অফ বয়েজ এন্ড গার্লস ইন আ ক্লাস। একটি দ্বিলেখচিত্র দ্বারা একটি দ্বিলেখচিত্র দ্বারা একটি বিদ্যালয়ের দ্বিলেখচিত্র দ্বারা একটি বিদ্যালয়ের বা এখানে আমাদের একটি দ্বিলেখচিত্রটি দ্বারা দ্বিলেখচিত্রটি দ্বারা এখানে যে দ্বিলেখচিত্রটা আছে এই দ্বিলেখচিত্রটি দ্বারা কি করা হচ্ছে? দ্বিলেখচিত্রটা একটি বিদ্যালয়ের শ্রেণী অনুযায়ী ছাত্র ও ছাত্রী সংখ্যার তুলনামূলক আলোচনা করা হয়েছে। তুলনামূলক এখানে পর্যবেক্ষণ রয়েছে, আলোচনা না রেখে তুলনামূলক পর্যবেক্ষণ রয়েছে। এটা 1 নম্বর কথা হলো। 2 নম্বর কথা বলা আছে কি কোন শ্রেণীর ছাত্র সংখ্যা সর্বাধিক। এখানে দেখো কোন শ্রেণীর ছাত্র সংখ্যা সর্বাধিক দেখতে গেলে আমার ষষ্ঠ শ্রেণীর 6 এর ছাত্র সংখ্যা কত আছে? 6 এর ছাত্র সংখ্যা আছে 25 এবং ছাত্রী কত আছে? ছাত্রী হচ্ছে 35। তাহলে মোট কত হলো? মোট হচ্ছে 25 প্লাস 35 সমান 60 জন। এরকম সপ্তম শ্রেণীর 7 এর ছাত্র সংখ্যা প্লাস ছাত্রী সংখ্যা। 7 এ কি দেখতে পাচ্ছি আমরা? ছাত্র কত আছে? এই বরাবর যাচ্ছে 35 40, 35 প্লাস 40 75। এরকম ভাবে সবগুলো করে নেব আমরা। মানে 7 এর হলো 8 এর 9 এর 10 এর এই উত্তরটাকে 8 এর নাম্বার অফ ইংরেজিতে যদি অ্যান্সারটা করতাম আমরা তাহলে এটা ইংরেজিতে উত্তরটা কি হতো? একটা করে দিল নাম্বার অফ স্টুডেন্টস। আচ্ছা অষ্টম শ্রেণী ক্লাস 8 এর ছাত্র সংখ্যা প্লাস ছাত্রী সংখ্যা। চলো 8 এর দেখি ছাত্র কজন আছে?
এইটের ছাত্র, ছাত্র 40, ছাত্রী 35, 40 প্লাস 35 সমান 75 জন, তাই না? ক্লাস 9, ক্লাস 9 এর ক্ষেত্রে ছাত্র 9 এর ছাত্র সংখ্যা প্লাস ছাত্রী সংখ্যা, 9 এর ছাত্রছাত্রী কত আছে? 30 করে নাকি? এইবারে যাবে 25 আছে, 25 প্লাস 25 আছে, মানে 50 জন আছে। 10 প্লাস 10 এর ছাত্র সংখ্যা প্লাস ছাত্রী সংখ্যা, ক্লাস 10 এর ছাত্র কত আছে? 45 জন, ছাত্রী 35, 45 প্লাস 35 সমান 80 জন, তাই হচ্ছে না? তাহলে এখানে আমাদের প্রশ্ন কি ছিল? 2 নম্বর ছিল কোন শ্রেণীর ছাত্র সংখ্যা সর্বাধিক। উত্তর তাহলে কি লিখবো? ক্লাস 10 এর ছাত্র সংখ্যা সর্বাধিক। 2 নম্বর উত্তর হচ্ছে ক্লাস 10 এর ছাত্র সংখ্যা সর্বাধিক। 3 নম্বর কি ছিল? কোন শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা সমান। কি দেখতে পাচ্ছি আমরা? ক্লাস 9 এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ছাত্র ছাত্রীর সংখ্যা সমান। ক্লাস 9 এর ছাত্র ও ছাত্রী সংখ্যা সমান। এরপর 4 নম্বরটা কি বলা আছে? দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রী সংখ্যার অন্তর। ক্লাস 10 এর ছাত্র সংখ্যা মাইনাস ছাত্রী সংখ্যা। ছাত্র সংখ্যা কত আছে ক্লাস 10 এর? 45, আর ছাত্রী আছে কত? 35, মানে ডিফারেন্স হচ্ছে 10 জন। ক্লাস 10 এর ছাত্রছাত্রীর সংখ্যার অন্তর্গত 10 জন। এটাই যদি আমরা ইংরেজিতে অ্যানসারটা করতাম, তাহলে ইংরেজিতে উত্তরটা করলে কি দাঁড়াতো? কোশ্চেনটা ছিল what is the information given by the double bar graphs। এই ডাবল বার গ্রাফ দ্বারা কি তথ্য উপস্থাপন করে? ডাবল বার গ্রাফস রিপ্রেজেন্টিং নাম্বার 1 নম্বর ডাবল বার গ্রাফ কি করছে? representing the class wise enrollment, representing the class wise enrollment class wise enrollment of boys and girls of a school। একটা বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী সংখ্যার শ্রেণী অনুসারে তথ্য তুলে ধরা হয়েছে। কোন শ্রেণীর ছাত্র সংখ্যা সর্বাধিক? তাহলে ওই নাম্বার অফ স্টুডেন্টস of class 6, নাম্বার অফ স্টুডেন্টস ক্লাস 6, এটা কি হবে? নাম্বার অফ বয়েজ প্লাস
নাম্বার অফ গার্ডস। নাম্বার অফ বয়েজ 6 এ কত আছে? বয়েজের নাম্বার 25 30। বয়েজ হচ্ছে 25 জন আর বালিকা কত? 30 জন, তার মানে 55 জন। আগে তাই করেছিলাম তো। না 25 35 করা ছিল তো। 25 25 35 কি করে হলো? 6 এ তো 25 প্লাস 30 হবে, এটা 30 হবে, এটা ভুল করা হচ্ছে, এটা 30 হবে। 30 আর এটা 55 জন হবে। তাহলে কত? 55 জন হলো। তারপরে এখানে নাম্বার অফ স্টুডেন্টস অফ ক্লাস 7, 7 এর নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ বয়েজ প্লাস নাম্বার অফ গার্লস। বয়েজ কত আছে 7 এ? 35 40, 35 জন ছাত্র আর 45 জন, না 40 জন ছাত্রী, 40 জন, তার মানে 75 জন। 7 এর 75 জন আছে। ক্লাস 8 এ কি আছে? এটা তো একসঙ্গে হবে, এটা একটাই উত্তর। নাম্বার অফ, এখানে টোটাল কথা দেওয়া যেতে পারে, টিওটিএল, টোটাল, টোটাল total number of students of class 8, 8 এর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কি আছে এখানে? 8 এর তোমার ছাত্র হচ্ছে 40, ছাত্রী 35, নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ গার্লস, বয়স হচ্ছে তোমার গিয়ে 35, গার্লস 40, ওই 75 জনই হচ্ছে। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অফ ক্লাস 9, 9 এর টোটাল স্টুডেন্ট কত আছে? 25 প্লাস 25, মানে নাম্বার অফ বয়েজ প্লাস নাম্বার অফ গার্লস। বয়েজ হচ্ছে 25 জন, গার্লস 25, 25 25 50 হয়ে যাবে। আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অফ ক্লাস 10, 10 এ কত হচ্ছে? বয়েজ হচ্ছে আমার কত আছে? 45 জন, বয়েজ 45 আর গার্লস 35, টোটাল হচ্ছে 80 জন। তাহলে পরে আমাদের প্রশ্ন কি জানতে চাইছিল? হুইচ ক্লাস হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট? ক্লাস 10 হ্যাজ, ক্লাস 10 হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস, ক্লাস 10 এর ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্টস আছে। তারপরে কি আছে? কোন ক্লাসের ছাত্রদের সঙ্গে সমান? ক্লাস 9, তাই তো? ক্লাস 9 হ্যাজ ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস, ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস, ক্লাস 9 এর ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্ট আছে, দেখে নাও।
এই যে ক্লাস 9 এ ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্ট আছে। আর একটা কি আছে, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস অফ ক্লাস 10। তাহলে ক্লাস 10 এর ছাত্রছাত্রীর সংখ্যার অন্তর ক্লাস 10 এর ছাত্র সংখ্যা মাইনাস ছাত্রী সংখ্যা। ছাত্র সংখ্যা মানে নাম্বার অফ বয়েজ কত আছে 45 আর গার্লস 35, এই করে 10। এই প্রশ্নটা কি আছে, গিভেন বিলো দ্য ডাটা অফ এ স্কুল গোয়িং স্টুডেন্টস। একটা বিদ্যালয়ে যে ছাত্র যায়, ছাত্র বলতে ছাত্রছাত্রী দুটোর কথা বোঝানো হচ্ছে, ছাত্রছাত্রী যে যায় তাদের একটা তথ্য দেওয়া হচ্ছে কিভাবে যায়। মোড অফ ট্রান্সপোর্ট পরিবহন মাধ্যম, নাম্বার অফ বয়েজ ছাত্র সংখ্যা, নাম্বার অফ গার্ল ছাত্রী সংখ্যা। এখানে স্কুল বাস মানে স্কুল বাসে 75 জন ছাত্র গেলে ছাত্রী 135 জন যায়। পায়ে হেঁটে যদি ছেলে 120 জন যায়, ছাত্রী 60 জন যায়। সাইকেলে করে যদি ছাত্র 140 জন যায়, 80 জন ছাত্রী যায় সাইকেল নিয়ে। অন্যান্য পরিবহন মাধ্যম মনে টোটো করে যাচ্ছে কি বাবার মোটরসাইকেলে করে যাচ্ছে, হ্যাঁ। অন্যান্য পরিবহন মাধ্যম যদি ছাত্ররা 150 জন যায়, ছাত্রীরা সেখানে 90 জন যায়। এখানে কি বলছে, ড্র এই যে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের পরিবহন মাধ্যম তো দেওয়া হলো, তথ্যটির দ্বি লেখচিত্র আঁকো, মানে ড্র ডাবল বার গ্রাফ আঁকতে হবে। তাহলে সেটা কি করে করব, প্রথমে স্কেল দিয়ে এরকম একটা লাইন টেনে নেব, টানলাম। এবার যেটা উল্লম্ব ভাবে যেটা আছে এটাকে কি দিচ্ছি আমি, তোমার নাম্বার অফ স্টুডেন্টস STUDENTS, বাংলায় লিখলে কি হবে, ছাত্র ছাত্রী সংখ্যা। নিচের দিকে দিলাম পরিবহন মাধ্যম, উপরের দিকে ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে তো ওই যে যেটা ছিল 135 75 এর ব্যাপার আছে তো, তাহলে প্রথমে 5 5 করে যাব। এখানে 5 5 10 সমান দূরে, এটা কত তোমার গিয়ে, এটা 10, এটা 20, 25, 30, এটা 35, এটা 40, এটা 45, এখানে হচ্ছে 50, 55, এখানে 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100, 105, 110, 115, 120, 120, 115, 125, 130, এখানে 130 হবে, 130, 35, 140, 145, 150। কত পর্যন্ত আমার দরকার আছে? 150 আছে না বেশি আছে? 150 আছে। ব্যাস, তার দরকার নেই, এটুকুন থাকলেই হবে। এটা পরিবহন মাধ্যম, হ্যাঁ। মোড অফ ট্রান্সপোর্ট MOD, মোড অফ TRANS ট্রান্সপোর্ট, মোড অফ ট্রান্সপোর্ট।
এবার এই মোড অফ ট্রান্সপোর্ট দেখানোর আগে আমি এরকম একটা বক্স করে ছোট করে এরকম কেটে কেটে দিলাম। এটা মানে ছাত্র বোঝাবো। এই 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 এরকম সিম্বল দিয়ে ছাত্র মানে স্টুডেন্ট, মানে স্টুডেন্ট না তো বয়েস, এটা যে বয়েস। আর যখন এরকম শুধু প্লেন থাকবে বা এরকম বুটি বুটি করে দেবো, ওটা হচ্ছে ছাত্রী, গার্লস। বেশ, তো প্রথমে আমাদের কোশ্চেনটাতে কি ছিল? ট্রান্সপোর্ট বাসে করে। বাসে করে 75 জন ছাত্র যাচ্ছে। 75 কোথায় আছে? এটা হচ্ছে 70, 70 আর এটা হচ্ছে 75। এই 75 বরাবর এখানে এলাম। এখানে একটা আয়তক্ষেত্র লিখবো, এখানে লিখবো বাস। বাসে করে এটা ছাত্র, কাটা 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 করে দেই, এটা ছাত্র হচ্ছে। আর ছাত্রীটা উলম্ব 135 জন, 135 এটা 30 আর এই বরাবর 135। এখানে 75 এটা লিখে দিলে আমার হিসাবে ভালো হয়। এখানে মানে এটা এই ছবিটাতে কি হয়ে যাচ্ছে? বাসে করে 75 জন ছাত্র যায় আর বাসে করে যাচ্ছে 135 জন ছাত্রী। এই স্তম্ভটা হচ্ছে ছাত্রীর জন্য। বেশ, এরপরে গিয়েছে পরিবহন মাধ্যম হচ্ছে ওয়াকিং। ওয়াকিং এখানে দিচ্ছে ওয়াকিং, হাঁটা, WALKING। ওয়াকিং মানে হাঁটার ব্যাপার, হাঁটা। হেঁটে যাচ্ছে কতজন? 120 জন ছাত্র। 120 এই বরাবর আছে, 120। একশো 20 জন ছাত্র, এটা 120। 120 জন ছাত্র হেঁটে স্কুলে যাচ্ছে আর 60 জন ছাত্রী হেঁটে স্কুলে যাচ্ছে। তাহলে এই বরাবর 60 আছে। এটাকে আলাদা করে করে নিই। এগুলো স্কেলে করে নেবে, তাহলে সব সোজা হবে। বেশ, এরপরে কি হাঁটা করে হচ্ছে বাইসাইকেল। এরপরে সাইকেলে করে যাবে, এখানে সাইকেল, সাইকেল CYCL। সাইকেলে করে কজন যাচ্ছে? 140 জন ছাত্র আর 180 জন ছাত্রী আছে। 140 এই বরাবর। এখানে 140 জন ছাত্র আছে আর ছাত্রী কজন আছে? 80 জন, 180 জন আছে। আচ্ছা, ওখানে কোশ্চেনটাকে পাল্টে নাও। 180 তো করার জায়গা নেই, 150 করে দাও। 180 থেকে 150 করে দাও, তাহলে সমস্যাটা মিটে যাবে। 150 করে দাও। আমার এখানে জায়গা করা নেই, এটাকে 150 করে দিচ্ছি। কোশ্চেনটাতে 150 করে দেবে। এটা হয়ে গেল। অন্যান্য পরিবহন মাধ্যম, অন্যান্য পরিবহন মাধ্যম, অন্যান্য পরিবহন মাধ্যম।
আদার মানে আদার vehicles other vehicles other vehicles vehicles other vehicles বলতে ওই টোটো করে মোটরসাইকেলে করে রিক্সা করে এরকম আর কি। কত আছে 150 জন ছাত্র আর 90 জন ছাত্রী। 150 জন ছাত্র, এখান থেকে 150 নামিয়ে নিয়ে আসি। এই কাজগুলো স্কেল পেন্সিলে করবে, আমার এখানে স্কেলে করা অসুবিধে। 150 জন ছাত্র হয়ে গেল আর ছাত্রী 90। 90 কথা এই যে 90, এই বরাবর চলে যাই, স্কেল দিয়ে করে নেবে। এটা 90। এটা হচ্ছে কি, আমরা স্কুলে যে ছাত্রছাত্রী যাচ্ছে বিভিন্ন পরিবহন মাধ্যমের মধ্য দিয়ে, তার একটা দ্বিলেখচিত্র ডাবল বার গ্রাফ